বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গতকাল পর্যন্ত ভারতের রাজনীতিতে বিরোধীদের মধ্যে যে ঐক্যের বাতাবরণ তৈরি হয়েছিল ২৪ ঘন্টার মধ্যেই সে যেন খানিকটা উবে গেল বলেই মনে করা হচ্ছে। ঘটনা পরম্পরাটা কি এমন ঘটল যে বিরোধী ঐক্য ভেঙে গেল বা বিরোধী ঐক্যেতে ফাটল দেখা দিল? কেন দেখা দিল ফাটল? এই নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই ফাটল দেখা দেওয়ার জন্য ভারতীয় রাজনীতিতে এবং পশ্চিমবাংলার রাজনীতিতে কি ঘটতে পারে সেই প্রসঙ্গেও আমরা আগাম একটা সতর্ক বার্তা দিয়ে রাখব। আমরা দীর্ঘদিনের যে রাজনৈতিক দৃষ্টিকোণ এবং দীর্ঘ রাজনৈতিক যে ইতিহাস আছে পশ্চিমবাংলার এবং ভারতবর্ষের, সেই নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। আর একটা কথা বলি যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তারপরেই মন্তব্য করবেন। অনেকে ভিডিও না দেখেই মন্তব্য করতে শুরু করে দেন, থাম্বনেলটা দেখেন, দেখে বলেন, কিন্তু থাম্বনেলের কথা আর পুরো ভিডিওটার বক্তব্য দুটো কিন্তু অনেকটাই তফাৎ থাকে। এটা আপনারা দেখলে আমরা কৃতজ্ঞ থাকব। যারা মন্তব্য করছেন, যারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, বিভিন্ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করছেন, তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একজন ব্যক্তি গতকাল লিখেছেন যে আমি সবচেয়ে বেশি মতামত আপনাকে দিয়ে থাকি, আপনি আমাকেই কথাটা বলেছেন। মানে প্রসঙ্গত বলে রাখি, অভির বলে যে ভদ্রলোক আমাদের মতামত দেন, তাকে আমরা প্রচণ্ড পরিমাণে শ্রদ্ধা করি, সম্মান করি, তার মতামতকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিই। কিন্তু তিনি কোনো কথা বলেননি। যিনি বলেছেন তিনি হচ্ছে মৃণাল কান্তি সাহা। তিনি বলেছেন যে আপনাদেরকে বিজেপিকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনারা মুসলিম ভোট নিয়ে চিন্তা করুন, মুসলমানরা কেন বামেদের ভোট দিচ্ছে না সেদিকটা লক্ষ্য রাখুন। তো যাই হোক, আমরা সেই প্রসঙ্গে যাব না। আজকে আমরা যে প্রসঙ্গটা আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে যে ঘটনাটা আজকে ঘটলো সেটা একটু জানার দরকার আছে। আসলে স্পিকার নির্বাচনকে নিয়েই যত অশান্তির মূল, আর স্পিকার নির্বাচনকে নিয়েই দেখা গেল তৃণমূল কংগ্রেস তার ক্ষোভ ব্যক্ত করলো। এমন কিছু ক্ষোভ ব্যক্ত করার মতো কিছু নেই। আসলে তৃণমূল কংগ্রেস কোথাও যেন একটা অজুহাত তৈরি করছিল ইন্ডিয়া জোট ছেড়ে চলে যাওয়ার। প্রথমে ভেবেছিল ইন্ডিয়া জোট হয়তো এদিক সেদিক ম্যানেজ করে, একে ধরে ওকে ধরে, এবং এ দলকে ভেঙে একটা খুঁড়িয়ে একটা সরকার তারা গঠন করবে বা গঠন করার চেষ্টা করবে। সেই জন্যেই এতদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী বা ইন্ডিয়া জোটের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেখলেন যে না, ইন্ডিয়া জোটের যারা নেতা, বিশেষ করে মল্লিকার্জুন খার্গে, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, রাহুল গান্ধীরা প্রাজ্ঞ রাজনীতিবিদ, রাজনীতির বৈশিষ্ট্যটা বোঝেন যে এক্ষুনি যদি আমি এই সরকারকে ভেঙে তোড়ে এদের জোট শরিকদের যদি ভেঙে নিয়ে আমি সরকার গঠন করতে যাই, হয়তো সরকার গঠিত হবে কিন্তু সেই সরকারকে আমি ভালোভাবে চালাতে পারবো না। জনগণকে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি আমি পূরণ করতে পারবো না। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, শরদ পাওয়াররা এই চিন্তা করেই কিন্তু সরকার গঠন করতে যাননি। তাদের মাথাতে যেটা রয়েছে স্পষ্ট করেই যে মোদী সরকার প্রতিটা নিয়ত এই কাজ করতে পারবে না, ঠক্কর খাবে। এই ঠক্কর যখন খাবে তখন আমরা মানুষের কাছে যে বলতে পারবো ওরা পারেনি, আমাদেরকে সুযোগ দেওয়া হোক। এটাই হচ্ছে ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত বা জোটের কার্যক্রম বলে আমাদের মনে হয়েছে। তো যাই হোক, তাতে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়েছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে রিয়্যাক্ট করেছেন। আসলে স্পিকার নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়েই সমস্যা। স্পিকার কেন নির্বাচন হচ্ছে সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা বুঝতে পারেন না যে নরেন্দ্র মোদী সরকার এই মুহূর্তে সংখ্যালঘু সরকার হওয়া সত্ত্বেও যে বিজেপি একক গরিষ্ঠতা পায়নি, এনডিএকে সঙ্গে নিয়ে যে জোট করে যে সরকার গঠন করেছে, সেই সরকারের এতটা অহমিকা হয়েছে, এতটা ঔদ্ধত্য দেখাচ্ছে যে স্পিকার পদ আমরা যেমন লড়ব, স্পিকার পদে আপনারা আমাকে সমর্থন করুন, কংগ্রেসকে বলছে। আর কংগ্রেস যখন বলছে যে ডেপুটি স্পিকার পোস্টটা আমাদের বিরোধীদের ছেড়ে দেওয়া হোক, কংগ্রেস কিন্তু কোথাও বলছে না যে ডেপুটি স্পিকার পদটা আমাকে দাও, অর্থাৎ কংগ্রেসকে দাও, এটা বলছে না। কংগ্রেস বলছে যে ডেপুটি স্পিকার পদটা বিরোধীদের অর্থাৎ ইন্ডিয়া জোটের শরিকদের জোটকে দেওয়া উচিত। কিন্তু সেই ব্যাপারে রাজনাথ সিং
কোনো কথা বলেননি। রাজনাথ সিং আলোচনা হবে, আলোচনা করছি বলে যে ফোন কেটে দিয়েছেন, তার দ্বিতীয়বার আর ফোন করেননি। এটা রাহুল গান্ধীর বক্তব্য। কিন্তু মুশকিলটা হয়েছে যে রাজনাথ সিং যখন মল্লিকার্জুন খাড়গেকে ফোন করে বলছেন যে স্পিকার নির্বাচনে আমাকে সমর্থন করুন, আমার দলকে বা আমার প্রার্থীকে সমর্থন করুন, তখন স্বাভাবিকভাবে রাজনাথ সিং খুব ভালো করেই জানেন যে এর পরের প্রস্তাবটা আসবে যে ডেপুটি স্পিকার পদটা আমাদের দেন। তাহলে তিনি কেন কথা বলে নেননি মোদির সঙ্গে? কথা বলে নিয়ে তিনি তো বলতেই পারতেন যে আমি ঠিক আছে, আমরা ডেপুটি স্পিকার পদটা আপনাদের দেব। যদি গণতন্ত্রের কথা বলে, যদি সহমতের কথা বলে, গতকাল প্রধানমন্ত্রী যে ভাষায় বলেছেন যে সংখ্যাগরিষ্ঠ সরকার ক্ষমতায় আছে ঠিকই, এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ঠিকই, কিন্তু আমাদের যে কোনো কাজ, দেশের উন্নয়নের যে কোনো কাজ করতে গেলে বিরোধীদের সহমতটা জরুরি। এমন একটা বার্তা তিনি দিলেন, মনে হলেন যেন বিরোধীরা সব তার বাধা দিচ্ছে, অর্থাৎ বিরোধীদের কাজে তিনি একবারে বিরোধীদের সঙ্গে নিয়ে কাজ করতে চান। তিনি এমনভাবে বললেন যে জনাদেশ ভারতবর্ষের জনগণ বলছে বিরোধীরা যেন সরকারের সঙ্গে সহযোগিতা করে, উন্নয়নের শরিক হন। এমনভাবে তিনি বলছেন যেন মনে হচ্ছে যে বিরোধীরা যেন কোথায় যেন মোদী সরকারের ক্ষতি করছে বা দেশের উন্নয়নে বাধা দিচ্ছে। বাস্তব কি তাই? তা তো নয়। প্রথম কথা হচ্ছে, রাজনাথ সিং যখন মল্লিকার্জুন খাড়গেকে ফোন করে সমর্থন চাইলেন, স্বাভাবিকভাবেই তিনি বলতে পারতেন যে ঠিক আছে, ডেপুটি স্পিকার পদটা আপনাদের দেব, বিরোধীদের দেব, যে পরম্পরা লোকসভায় চলে আসছে। যদিও বলবেন এটা তো কোনো সংবিধানের বাধ্যবাধকতা নেই, সংবিধানে কোথাও বলা নেই বিরোধীদের দিতে হবে, কোথাও পরম্পরা, কোথাও নিয়ম নেই, কিন্তু পরম্পরা বলে একটা শব্দ আছে। আপনারা যদি দেখেন যে যখন ইউপিএ 1, ইউপিএ 2 অর্থাৎ ইউপিএ সরকার যখন ছিল, স্পিকার ছিল ইউপিএর, কিন্তু সেই সঙ্গে ডেপুটি স্পিকার পোস্টটা কিন্তু কে পেয়েছে? ডেপুটি স্পিকার পোস্টটা বিজেপিকে দিয়েছে মনমোহন সিং সরকারের আমলে। আমরা দেখেছি মোদী সরকার 2014 সালে যখন ক্ষমতায় এলেন, তখন কিন্তু ডেপুটি স্পিকার পোস্টটা কিন্তু কোনো বিরোধীদের দেননি মোদী, তিনি দিয়েছেন এআইডিএমকে, অর্থাৎ তার দলের, তার এনডিএ জোটের শরিক দলকে দিয়েছিলেন। তাও তো শরিককে দিয়েছিলেন তিনি ডেপুটি স্পিকার। সবচেয়ে অবাক লেগেছে, ডেপুটি স্পিকার পোস্টটা আপনারা শুনলে অবাক হবে, 2019 থেকে 2024 সাল পর্যন্ত ডেপুটি স্পিকার পোস্ট ছিল না। ভাবেন কোথায় বাস করছি আমরা? ডেপুটি স্পিকার পোস্টটা ছিল না। ভারতবর্ষের লোকসভাতে 543 জন সাংসদ যেখানে বসেন, যেখান থেকে দেশের পলিসি তৈরি হয়, সেখানে স্পিকার ছিল, ডেপুটি স্পিকার ছিলেন না। ডেপুটি স্পিকার পোস্টে কাউকে বসাননি মোদী সরকার। কেন বসাননি? প্রশ্নের উত্তর নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ক্ষুব্ধ হয়েছেন। ক্ষুব্ধ হওয়ার কি আছে এতে? কংগ্রেস প্রার্থী দিয়েছে, কংগ্রেস বলেছে যদি আপনি ডেপুটি স্পিকার পোস্টটা আমাকে না দেন তাহলে আমরা প্রার্থী দেব, বিরোধীরা প্রার্থী দেব, এবং সম্মিলিতভাবে বিরোধীরা প্রার্থী দিয়েছে। একা মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন কেন? একা মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ইন্টারেস্ট আছেন? তিনি বলছেন যে না, আমার সঙ্গে আলোচনা করা হয় না, স্পিকার পোস্টে প্রার্থী দেওয়া হবে, তারপর আলোচনার কি দরকার আছে? কিসের আলোচনা? আলোচনা কিসের? আপনি যে পশ্চিমবাংলায় ভোট পেয়েছেন, এ রাজ্যের সংখ্যালঘুরাই আপনাকে জিতিয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এ রাজ্যের সংখ্যাগুরু ভোট কত পেয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বুকে হাত দিয়ে বলুন, একবার চিন্তা করে দেখুন, একবার আয়নায় মুখ দেখে দেখুন যে কোথায় ভোট পেয়েছেন আপনি। সংখ্যালঘুদের ভোটে আপনি জিতেছেন। সংখ্যালঘুদের কাছে বলেছেন যে আমি ইন্ডিয়া জোটের সঙ্গে আছি, রাহুল গান্ধীর সঙ্গে আছি। সংখ্যালঘুরা তখন ভোট দিয়েছে, বিজেপি বিরোধী হিসাবে আপনি ভোটটা পেয়েছেন। পশ্চিমবাংলায় যে জিতেছেন, 29টা আসন পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি বিরোধী বলে তিনি ভোটটা পেয়েছেন। এটা মাথায় রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান যে 180 ডিগ্রি ঘুরে গেল, তাতে এটা স্পষ্ট হয়েছে যে গত লোকসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী যা বলেছিলেন, মোহাম্মদ সেলিমরা যা বলেছিলেন, সেটাই বাস্তবায়িত হচ্ছে। অর্থাৎ ইনি যদি একটু আসন বেশি পায়, তাহলে ইনি আবার সেই এনডিএ জোটের শরিক হয়ে যাবেন, সেদিকেই যাচ্ছেন বলে আমাদের মনে হয়েছে। কিন্তু একটা কথা আপনাদের ভাবতে হবে আপনাদের, দেশের রাজনীতির প্রেক্ষাপটে কংগ্রেস চেয়েছিল যে অন্তত বিরোধীরা একজোট হয়ে মোদী সরকারকে মাথা নোয়ানো উচিত, মোদী সরকারকে যেন আলোচনায় টেবিলে বসানো যায়।
কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কাজটা আজকে করা হলো, স্পিকার নির্বাচনকে যেভাবে প্রতিবাদ করা হয়েছে, জানি না তিনি এখন ঠান্ডা হয়েছেন কি ঠান্ডা হননি সেটা পরে বোঝা যাবে, কিন্তু এই পরম্পরা যদি বজায় থাকে তাহলে কিন্তু ক্ষতি হবে তৃণমূল কংগ্রেসের নয়। আপনাদের মাথায় আপনারা একটু খতিয়ে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রাজ্ঞ রাজনীতিবিদ, অনেক কৌশলী রাজনীতিবিদ, এ নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই। উত্তরপ্রদেশে মায়াবতী নো হয়ার হয়ে গেল কেন? উড়িষ্যাতে নবীন পটনায়ক হেরে গেল কেন? অন্ধ্রপ্রদেশে জগমোহন রেড্ডি চলে গেল কেন? তেলেঙ্গানাতে যে সরকার আগে ছিল সে চলে গেল কেন? এরা সবাই ছিল মোদির বন্ধু, এরা সবাই ছিল বিজেপির ঘনিষ্ঠ, অর্থাৎ বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা করা, বিজেপির সঙ্গে মিশে চলা, আখেরে সেই দলটারই কবর দিয়ে ব্যবস্থা করে দেওয়া। নবীন পট্টনায়ক উড়িষ্যা থেকে মুছে গেলেন, জগমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশ থেকে মুছে গেলেন। আপনাদের আমি এই কথাটাও বলে রাখি, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু কিন্তু খুব বেশি দিন মোদির সঙ্গে থাকবেন না, কারণ তিনি জানেন যতটুকু দরকার ততটুকুই থাকবো, তার বাইরে নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে যে ভাষায় বিরোধী ঐক্যকে ভেঙে দেওয়ার চেষ্টা করলেন, বিরোধী ঐক্যকে ভেঙে দিলেন। যদি আগামীকালের যে নির্বাচন হবে স্পিকার নির্বাচন, তাতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষ অবস্থান নেন, যদি ইন্ডিয়া জোটের পক্ষে না থাকেন, তাহলে মনে রাখবেন পশ্চিমবাংলার রাজনীতিতে তার ব্যাপক প্রভাব পড়বে এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রাখতে হবে। পশ্চিমবাংলার সংখ্যালঘু জনগণের কাছে ব্যাপক প্রভাব পড়বে। পশ্চিমবাংলার যে মানুষগুলো ভাবতেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির একমাত্র বিকল্প, তারা ভাবতে শুরু করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসলে বিজেপির কোনো তফাৎ নেই। কারণ লড়াই কিন্তু অন্য জায়গায়, লড়াই হচ্ছে নিজেদের আদর্শের লড়াই, নিজেদের সোচের লড়াই, নিজেদের একটা স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে, একটা শক্তির বিরুদ্ধে, যে শক্তিটা হচ্ছে দেশের গণতন্ত্র, দেশের সংবিধানকে ধ্বংস করতে চাই, সেই শক্তির বিরুদ্ধে বিরোধীদের লড়াই। রাহুল গান্ধীর যে লড়াই, সে লড়াইটা শুধু একমাত্র রাহুল নিজের স্বার্থে লড়ছেন তা নয়, দেশের সাধারণ নাগরিকের স্বার্থে লড়ছেন। আজকে যদি বিরোধীরা 234টা আসন না পেত, তাহলে বিরোধীদের রাজনাথ সিং ফোন করে বলতো না যে স্পিকার নির্বাচনে আমাকে সমর্থন করুন। আজকে যদি 234টা আসন যদি বিরোধীরা না পেত, ইন্ডিয়া জোট যদি না পেত, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে উঠে বলতেন না দেশে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার চলে ঠিকই, কিন্তু বিরোধীদের উন্নয়নের শরিক করার জন্য, দেশের উন্নয়ন করার জন্য বিরোধীদের সহমত দরকার, বিরোধীদের সহযোগিতা দরকার। যদি 234টা আসন যদি না পেত, তাহলে মোদিজি কোনোদিন কোনো সময় কথা বলতেন না। মনে রাখবেন, আগামী দিনেও মোদিজি বলবেন না। কিন্তু দেশের মানুষ যেভাবে, যে কায়দায় মোদিজিকে সবক শিখিয়েছে, সেই সবক শেখানোটার দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের নেওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্য, তৃণমূল কংগ্রেস আজকে স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে সরে গেলেন, যেভাবে সাংবাদিকদের কাছে একটা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে আর যাই হোক, হয়তো এখন সাময়িকভাবে লাভ পাবেন, অদূর ভবিষ্যতে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসেরই ক্ষতি করছেন অভিষেক এবং মমতা। মিলিয়ে নেবেন, আজ না হোক 2 বছর পরে স্পষ্ট হয়ে তা ধরা পড়বে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে।